ইনফোপালস বেঙ্গলের ফেসবুক লাইভ বাংলায় গেরুয়া ঝড়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন ইনফোপালস বেঙ্গলের এডিটর ইন চিফ শুভজিৎ দাস এবং আমি কনসাল্টিং এডিটর জয়ন্ত চক্রবর্তী রয়েছে আপনাদের সঙ্গে। আমরা বলছি বটে গেরুয়া ঝড়, কিন্তু সকাল থেকে সাইক্লোনের মতো তৃণমূল কংগ্রেসকে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে গেছে এই বিজেপি, এবং বিজেপি যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে সে বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে। 192টি আসনে তারা এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 96টি আসনে। 2টি আসন পেয়েছে লেফট এবং আইএসএফ, কংগ্রেস পেয়েছে 1টি আসন এবং আদার্স পেয়েছে 2টি আসন, অর্থাৎ হুমায়ুন কবিরের দলটি 2টি আসন গ্রহণ করছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে যে অবস্থা, তাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে কামব্যাক করা সম্ভব নয়। কি মনে হচ্ছে শুভজিৎ ইলেকশন সম্পর্কে, ফলাফল সম্পর্কে? দেখুন, পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে বাংলায় এবার জনতা যে রায় দিয়েছে সেটা পুরোপুরি প্রতিষ্ঠান বিরোধী ভোট হয়েছে। মানে তৃণমূল সরকারকে মানুষ পছন্দ করছিল না। তার নানান কারণ হতে পারে, দুর্নীতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু একসাথে। এবং তার সঙ্গে যেটা আরো পরিষ্কার হওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে যেটা আমরা আগেও আলোচনা করেছি, যে সংখ্যালঘু ভোটটা কিন্তু পুরোপুরি এবার মমতা বন্দ্যোপাধ্যায়, যেটার জোরে মমতা বন্দ্যোপাধ্যায় 3টে বার সরকার করেছে, সেই সংখ্যালঘু ভোট কিন্তু পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ায়নি। সেই ভোটটার কিছুটা ভাগ বসিয়েছে বাম, কংগ্রেস, আইএসএফ সবাই মিলে। এবং এমনকি এটাও মনে করা যাচ্ছে, আমরাই আমাদের চ্যানেলে দেখিয়েছি কিছুক্ষণ আগে, যে হয়তো বিজেপির কাছেও যেতে পারে কিছুটা সংখ্যালঘু ভোট। একদম তাই। এবং সত্যি কথা বলতে কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদস্খলন নিঃসন্দেহে একদম একদম একটা গভীর অধ্যায় পশ্চিমবঙ্গের পক্ষে। একটু আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের দরজা বন্ধ করে রয়েছেন। একটি সময়ের জন্য তিনি বাইরে এসেছিলেন, সভ্য সমর্থক তার দলের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি এই ছোট্ট নাতৃদীর্ঘ ভাষণ দেন। সেখানে তিনি বলেন কেউ যেন মেজাজ আলগা না করেন, এবং তিনি বলেন যে এই ভোটের ফলাফল সম্পূর্ণ নিশ্চিত নয়, শেষ পর্যন্ত শেষ আসে না পর্যন্ত কাউন্টিং সেশন যেন কেউ ত্যাগ না করেন। অর্থাৎ তিনি বলেছেন কাউন্টিং সেশন ত্যাগ না করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, যদিও তার দলের রথী মহারথীরা প্রায় সকলেই পরাস্ত। কি মনে হয় শুভজিৎ? দেখুন, মমতা ব্যানার্জি বলেছেন হয়তো উনি ওনার দলের কর্মীদের ভোকাল টনিক দিচ্ছেন, কিন্তু এটা তো পরিষ্কার 192 আর 96, তফাৎটা এতটাই। হয়তো মার্জিন গুলো কোনোটার ক্ষেত্রে 4, কোনোটার ক্ষেত্রে 2000, কোনোটার ক্ষেত্রে 10,000, কিন্তু তবু আমার মনে হয় এটা বিধানসভা ভোট। এখানে তো বড় মার্জিন, মানে একটা ইভিএম খুললে বড় বড়, এটা লোকসভা ভোট নয়। তো সেক্ষেত্রে 4-5 হাজার মার্জিনটাও কিন্তু খুব নয়। এবং আমরা এটা দেখবোই হয়তো, যে বহু এরকম আসন থাকবে যেখানে হয়তো অল্প সামান্য মার্জিনেই 3-4-5 হাজার বা হয়তো আরো কম ভোটেই কিন্তু জিতে জয়ী হবে। এবং একটা কথা বলা যেতে পারে যে বিজেপি এবারে সরকার করছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই নামটির আগে প্রাক্তন শব্দটি বোধহয় বসে যাবে। উল্লেখযোগ্য যে বুদ্ধদেব ভট্টাচার্য 2011 সালে দুপুরবেলা যখন ফলাফল বেরোচ্ছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি হচ্ছে তৃণমূল কংগ্রেসে, তখন তিনি পদত্যাগ করেছিলেন, ইস্তফা দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তা করেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তা করবেন না বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। শুভজিৎ, বুদ্ধদেব ভট্টাচার্যের সাহস ছিল। হ্যাঁ, দেখুন, মেনে নিয়েছিল বামেরা, সেই মুহূর্তে পরাজিত হয়েছিল। রাজ্যের মানুষ চেয়েছিল তৃণমূল এবং কংগ্রেসের তখন যৌথ জোট সরকার এসেছিল, এবং সেটা উনি মেনে নিয়ে উনি পদত্যাগ করেছিলেন। আমার মনে হয় মমতা ব্যানার্জি, যেটা আমরা গতকাল এবং তার একদিন আগে থেকে দেখছি, উনি কিন্তু এটাকে বারবার কন্টেস্ট করছেন। উনি বলতে চেষ্টা করছেন যে এখানে কোথাও কারচুপি হয়েছে। আমাদের আশঙ্কা এটাই, হয়তো আবার উনি বলবেন শেষ বেশ যখন সাংবাদিকদের সম্মুখীন হবেন, উনি হয়তো এটা মেনে নেবেন না যে উনি এটা পরাজিত। তো উনার এই লড়াই মানসিকতা আমরা তো বারবার দেখেছি, আর ওই লড়াই মানসিকতাতে উনি থেকে এটা স্বীকার করবেন না যে উনি পরাজিত হচ্ছে। কিন্তু এটা তো পরিষ্কার, বাংলার মানুষ যদি চাইতেন তাহলে ওনাকে 3 বছর। একদম তাই। এবং সত্যি কথা বলতে কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বত্ব, কর্মসংস্থানের অভাব, ভারী শিল্পের অভাব, এবং তার সঙ্গে যোগ হয়েছে নারী নিগ্রহ, সবকিছু মিলে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা অনীহা প্রকাশ করেছে, এবং সেই অনীহাটা তাদের ভোট বাক্সে প্রকাশিত হয়েছে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে অনেকটাই পিছনে রয়েছে ভোটের নিরিখে। এমনকি রাসবিহারী আসনে দেবাশিস কুমারের পদস্খলন হচ্ছে, স্বপন দাশগুপ্ত সেখানে জিতছে। প্রশ্ন উঠে যাচ্ছে এরপর তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে? তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে? এটা খুবই একটা ট্রিকি কোয়েশ্চেন জয়ন্তদা, এটা মানে বলা মুশকিল। সম্ভবত দেখুন, অনেকেই আছেন, শুভেন্দু অধিকারী হতে পারেন, সুকান্ত মজুমদার, তার থেকেও বেশি এগিয়ে শ্রমিক ভট্টাচার্য, আমি বলবো ওদের রাজ্য সভাপতি। তো বিজেপির ক্ষেত্রে অনেক প্রার্থী আছে। এবার
এটাও হতে পারে, আমার ধারণা এরকমও কিছু ঘটতে পারে, হয়তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো বাঙালি ভাবাবেগকে গুরুত্ব দিয়ে, যে ওদের বিরুদ্ধে একটা কথা উঠেছিল, বাঙালিকে তারা খুব একটা গুরুত্ব দেয় না, তাই বাঙালি এখানকার হয়তো সেরকম ভাবে কোনো অরাজনৈতিক ব্যক্তিত্ব যার পপুলারিটি আছে বাংলার বুকে, সেরকম কাউকে করে দিতে পারে। একদম তাই। এবং সত্যি কথা বলতে কি, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যে 6:30 যে সাংবাদিক সম্মেলন করবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিজেপি যে রাজ্যগুলি জিতে যাচ্ছে, সেই জিতে যাওয়া রাজ্যে তারা সাংবাদিক সম্মেলন করছে, বিজেপি ভবনে সেই সাংবাদিক সম্মেলন হবে দিল্লিতে, তার দিকে আমাদের নজর থাকবে। তবে তার আগে শুভজিৎ, আমি একটি কথা শেয়ার করবো তোমার সঙ্গে। সেটি হচ্ছে, কয়েকদিন আগে একজন আমলা দিল্লি থেকে আমাকে ফোন করেছিলেন। এই আমলা একজন আইএফএস অফিসার। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ এবং এই যে বর্ডারিং স্টেট, সেই বর্ডারিং স্টেটে তারা, অর্থাৎ আরএসএস আর চায় না তৃণমূল কংগ্রেসকে। তারা মনে করে তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, একটি ক্লাব মাত্র, এবং কোনো ক্লাবকে দিয়ে তারা এই রাজ্য চায় না। তারা বরঞ্চ চায় তৃণমূল কংগ্রেস না হয়ে যদি কংগ্রেস অথবা সিপিএম হয়, তাতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিজেপিকে তারা হাতছাড়ি দিয়ে রেখেছে এবং এদিকে তারা বিজেপিকে তারা পৃষ্ঠপোষকতা করেছে। এই আরএসএস কদিন আগেই মা দুর্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করেছিল। 5টি রাজ্য রয়েছে বর্ডারিং রাজ্য হিসেবে, যার মধ্যে রয়েছে মিজোরাম, যার মধ্যে রয়েছে মেঘালয়, যার মধ্যে রয়েছে অসম, এবং যার মধ্যে রয়েছে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। এর মধ্যে দেখা যাচ্ছে যে অসম এ হেমন্ত বিশ্ব শর্মার অধীনে বিজেপি সরকার রয়েছে, অন্যদিকে বিজেপি সরকার রয়েছে অন্য একটি রাজ্যে। মেঘালয়ে পিপলস পার্টি রয়েছে এবং তারা সচরাচর এনডিএ শরিক, সুতরাং তাদের দিক থেকে কোনো সমস্যা নেই। জোরামের দল ইতিমধ্যেই রয়েছে মিজোরামে, সুতরাং সেখানে তাদের কোনো অসুবিধা নেই। বিজেপি চেয়েছিল পশ্চিমবঙ্গকে হাতছাড়া না করতে, কারণ বাংলাদেশে নির্বাচনের পর বর্ডারিং জায়গাগুলিতে, অর্থাৎ জেলার জায়গাগুলিতে জামাতে ইসলামের প্রাধান্য হয়েছিল, এবং জামাতের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নিবিড় যোগাযোগ আছে বলে অনুমান আরএসএস এর। এটা অনুমান হতে পারে, এটা কষ্ট কল্পনা হতে পারে, কিন্তু আরএসএস এর এই অনুমান থেকে আরএসএস সম্পূর্ণভাবে এই নির্বাচনে মমতা সরকারের বিরুদ্ধে কথা বলেছে, এবং মমতা সরকারকে তারা কোনোভাবেই চায়নি। তারা চায়নি কোনো ক্লাবের হাতে এই বর্ডারিং স্টেটের ক্ষমতা থাকুক, বাংলাদেশের হাতে চলে যাক ভারতবর্ষ। সেই কারণে তারা অবশ্যই চেয়েছে যে অন্য কোনো শক্তি আসুক, সেটা বিজেপি হতে পারে, সেটি কংগ্রেস হতে পারে, সেটি সিপিএম হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস নইব চ। তোমার কি মনে হয় শুধু? হ্যাঁ, এটা দেখুন, আপনি যেটা বললেন তার বিষয়টা, তারা যেটা চেয়েছে শুধু না, এটা তো মানুষও তার সঙ্গে যুক্ত হয়েছে, এবং তাই ঘটেছে। আজকে বামেরা গতবার 2021-এ শুধু ধর্মীয় মেরুকরণের মাধ্যমে বামেরা শূন্য ছিল, এবার কিন্তু বামেরা তাদের খাতা খুলেছে, একটা পেয়েছে, ভাঙড় থেকে আবার নওশাদ সিদ্দিকী যাচ্ছে। এবং আমি বলবো এবার কিন্তু বৈচিত্র্যময় বিধানসভা দেখতে পাচ্ছি, যেখানে এক জায়গায় বিরোধী হিসাবে তৃণমূল কংগ্রেস থাকছে। যদিও এটা নিয়ে আমার একটা প্রশ্ন, যেটা আমি আপনাকে বলবো, সরকারে তো বিজেপি আসছেই, তার সঙ্গে বামেদের বিধায়ক থাকছে, আইএসএফ এর বিধায়ক থাকছে, হুমায়ুন কবির থাকছে মানে আম জনতা ইউনাইটেড পার্টির হয়ে, এবং আবার থাকছে কংগ্রেসের একজন বিধায়ক। মানে সর্বদলীয় বিধায়ক মোটামুটি পাওয়া যায়, এমন নয় যে কোনো দলই নেই, অংশগ্রহণ করছে না বিধানসভায়, সেটা থাকছে না। পশ্চিমবাংলা এই জিনিসটা যেটা দেখতো, সেই জিনিসটা আবার ফিরে পেতে চলেছে। এবং সবচেয়ে বড় কথা, তৃণমূল কংগ্রেস এই যে 96 বা এখন যেটা দেখাচ্ছে ট্রেন্ড, জানি না শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াবে অঙ্কটা। ধরে নেওয়া যায় যে 90-এর আশেপাশে, কিন্তু এই 90টাও কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে আফটার ভোট? আমার এই ব্যাপারে সন্দেহ রয়েছে, কারণ অনেকেই হয়তো তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। তবে সেটা ভবিষ্যতের কথা, ভবিষ্যৎই বলবে। বর্তমানে যেদিকে তাকিয়ে দেখবো, সেই দিকে তাকিয়ে দেখে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের 4967 কিলোমিটার বর্ডার রয়েছে, যার মধ্যে 2017 কিলোমিটারই হচ্ছে পশ্চিমবঙ্গের। এবং পশ্চিমবঙ্গের এই বর্ডারিং স্টেটের মধ্যে পশ্চিমবঙ্গকে অগ্রাধিকার দিয়েছিল আরএসএস। তারা মনে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে স্থানচ্যুত করা দরকার, স্থানচ্যুত করার কাজটি তারা আজ সম্পন্ন করেছে, এবং সেই কারণেই বলা যেতে পারে আরএসএস এর এই জয় নিঃসন্দেহে বিজেপির জয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়েছে। জয়দা, আপনি কথা বললেন যে রাজবাড়ী কেন্দ্রে দেবাশিস কুমার হেরেছে, এরকম সুজিত বসু বিধাননগরে হারছেন, দুজনকে ইডি দপ্তরে দুদিন আগে আমরা দেখতে পেয়েছি, ভোট চলাকালীন তাদেরকে ডাকা হয়েছিল। এটা কি মনে হয় ভোটের এফেক্ট, মানে এই দুর্নীতি যেটা তৃণমূলে? দেখো, একটা জিনিস আমার মনে হচ্ছে যে ইডি যেভাবে জাল বিছিয়েছে এবং দেবাশিস কুমারের বাড়িতে যেভাবে হানা দিয়েছে, তাতে দেবাশিস কুমার হারার পর আর কোনো গত্যন্তর থাকবে না যদি না তিনি বিজেপিতে যান। তবে দেবাশিস কুমার বিজেপিতে যাবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।
কুণাল ঘোষ তিনি বেশ কয়েক হাজার ভোটে জিতছেন এবং তিনি জিতবেন সে বিষয়ে নিশ্চিত বেলেঘাটা থেকে। কুণাল ঘোষ কি করবেন তা ভবিষ্যৎ বলবে, তার সম্পর্কে এখনই বলার শেষ কথা বলার সময় আসে না। আমরা যেটা দেখতে পাচ্ছি ট্রেন্ড বলছে, দেখুন শশী পাজা রাজ্যের মন্ত্রী, যে আমি বলছি ব্রাত্য বসু, প্রত্যেকে হারছেন। তারা প্রত্যেকে জ্যোতিপ্রিয় মল্লিকের নামে বড় অভিযোগ ছিল, জেল থেকে ফিরে এসেছিল, তবুও তৃণমূল কংগ্রেস ভরসা করেছিল। কোথাও কি মনে হয় তৃণমূল কংগ্রেসের চালে ভুল হয়ে গেল কোথাও? দেখো, তৃণমূল কংগ্রেসের একটা চালে ভুল তো হয়েছে, চালে ভুল হয়েছে। তৃণমূল কংগ্রেস বুঝতে ভুল করেছে বেঙ্গলের পালসটা। আমাদের এই চ্যানেলের নাম ইনফো পালস বেঙ্গল। আমরা বেঙ্গলের পালসটা বুঝতে পেরেছিলাম বলেই আমাদের ভোটের হওয়া অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হতে পারে, যে পক্ষেই হোক না কেন, বিজেপির পক্ষেই হোক বা তৃণমূলের পক্ষেই হোক। আজকে বিজেপির পক্ষে ল্যান্ডস্লাইড ভোট হয়েছে। বেঙ্গলের পালস বুঝতে অসুবিধা হয়েছে তৃণমূল কংগ্রেসের। তারা বুঝতে পারেনি যে বাঙালি সচরাচর যে জিনিসগুলো করে না, সেই জিনিসগুলির মধ্যে রয়েছে তারা অজ্ঞতা পছন্দ করে না, তারা পছন্দ করে না স্বজন পোষণ, তারা পছন্দ করে না কোনো অবস্থাতেই কর্মসংস্থানের অভাব, তারা পছন্দ করে না কোনো সময় কোনো জায়গায় নারী নিগ্রহ, এবং সব থেকে বড় কথা ডোল পলিটিক্স যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটিকেও তারা খুব ভালো চোখে দেখেনি। আমার মনে হয় ডোল পলিটিক্সটাও মমতার ক্ষেত্রে মেরাঙের কাজ রয়েছে। হ্যাঁ, এটাও পরিষ্কার হলো যে বাংলা শুধুমাত্র ভাতার উপর ভিত্তি করে না। মানে ভাতা শেষ সময় একটা যুবসাথী মতো একটা প্রকল্প চালু করলো, কিন্তু প্রকল্প তো অনেক আছে তৃণমূলের, কিন্তু এবং সেটা সুবিধা হয়তো গ্রামের বহু মানুষ পাচ্ছেন, এটা বলা যায় না যে পশ্চিমবঙ্গের মানুষ তার সুবিধা পায়নি, কিন্তু মানুষ মনে করেছে কর্মসংস্থান দরকার। আর মানুষ কোথাও মনে করেছে যে একটা পরিবর্তন দরকার। এই সরকার যে আপনি বললেন একটা কথা, ঔদ্ধত্য, পাড়ায় পাড়ায় মস্তানি, পাড়ায় পাড়ায় মানে ভাতা দেওয়া সত্ত্বেও মানুষের প্রতি যে অত্যাচার চলছিল কোথাও একটা, এই যে আমরা দেখেছি আরজিগড়ের মতো ঘটনা, কসবা ল কলেজের মতো ঘটনা, এই বিষয়গুলোকে সব মানে সামনে এসেছে। শুধুমাত্র এটাই বলতে এবার ভোটটা কোথাও শুধুমাত্র হিন্দু মুসলিমের ভোট হয়নি, এবার এই বিষয়গুলো কাজে লেগেছে। একদম তাই। এবং সত্যি কথা বলতে কি, এবারের ভোটে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই তৃণমূলের অত্যাচারে বিব্রত এবং তারা রীতিমতো অসহিষ্ণু। সেই কারণে তারা একটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনটি তারা করেছে, বিজেপিকে তারা ভোট দিয়ে এনেছে। এক্ষেত্রে আম জনতার এই যোগদান সব থেকে বড় কথা, এবং আম জনতা মমতা বন্দ্যোপাধ্যায়কে যা চাইছে না, সে দেয়াল লিখনটি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন। আর এটা কিন্তু আরেকটা বোঝা গেছিল যখন আমরা দেখবেন দুটো ফেজের নিয়ে আলোচনা করছিলাম, 92-93% ভোট, মানুষের এত বেশি আনন্দে নিজের ভোট দিতে যাওয়া বা নিজের ভোট দেওয়ার যে অধিকার প্রয়োগ করার যে ইয়েটা, সেই ব্যাপারটা যখন বেশি হয়েছে, এবং সেটাতে আমি সপ্তাহ আগে আমরা আগেও বলেছি, ইলেকশন কমিশনকে কিন্তু সবচেয়ে এই যে পুরো ভোট পর্যক্রম হয়েছে, তাতে আমি বলবো ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে যদি ইলেকশন কমিশনকে দেওয়া হয় সেটা কোনো ভুল হবে না। একদমই ভুল হবে না। ম্যান অফ দ্য ম্যাচ ইলেকশন কমিশন। এর আগে আমার মনে আছে একটা অনুষ্ঠানে শুভজিৎ দাস 8.5 দিয়েছিলেন নির্বাচন কমিশনকে, আমি দিয়েছিলাম 8, কারণ বলেছিলাম যে নির্বাচন কমিশন কোনো ক্ষেত্রে কাজ করেছে বিজেপির পক্ষে, কিন্তু আমি সেই কথাটা গিলতে বাধ্য হচ্ছে আজকে। 81 বছরের এক বৃদ্ধকে মিথ্যে কথা বলে তৃণমূল কংগ্রেস প্রমাণ করার চেষ্টা করেছিল তার উপর অত্যাচার করা হয়েছে, তিনি মারা গিয়েছেন। তিনি মারা গিয়েছিলেন হার্ট অ্যাটাকে। সুতরাং এই যে মিথ্যাচার, তা বাংলার মানুষ পছন্দ করেনি। বাংলার মানুষ পছন্দ করেনি মিথ্যাচার, এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে নানান ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন চারপাশটা শুনশান হয়ে যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। একদম, সেটা তো অবশ্যই। এবার সত্যি কথা বলতে গেলে আমি আপনার কাছে এটাও বলবো যে দুটো বিষয়, একটা হলো বিজেপি যে সরকারে ধরুন আসছে, এটা তো বোঝাই যাচ্ছে, ইঙ্গিতটা পেয়ে গেছি আমরা, কিন্তু বিজেপির জন্য কিন্তু এটা খুব একটা সহজ হবে না। বিজেপিরও কিন্তু একটা পরীক্ষার জায়গা থাকবে। বিজেপির কিন্তু অনেক কিছু প্রমাণ করা আছে বাংলার মানুষের কাছে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে। কারণ এটা আমরা বুঝতে পারছি যে বাংলার মানুষ কিন্তু আর বোকা হচ্ছে না। তাহলে কিন্তু মমতা ব্যানার্জি যে বোকা বানাচ্ছিলেন সেই বোকাতেই কিন্তু থেকে যেতেন। তৃণমূল সরকার যে মিথ্যাচার, সেই ব্যাপার থেকে ভেঙে যখন আজকে সরকার অন্য বদলে দিতে পারলো, তাহলে বিজেপিকেও এই ভয়ে থাকতে হবে যে বাংলার মানুষ চাইলেই আবার উল্টে দিতে পারে। তো সেক্ষেত্রে বিজেপি কিভাবে কাজ করে এটা আমরা দেখবো। মানে আমরা সেই মানুষ পারে না এমন কোনো কাজ নেই, এবং মানুষের ভোটেই কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে উৎখাত হলো। 2011 সালে বামেরা যখন ক্ষমতা থেকে উৎখাত হয়েছিল তখন তাদের ঔদ্ধত্য সীমাহীন হয়েছিল, এবং তারা অনেক ক্ষেত্রে সেই সময় বলা হতো তোলাবাজিতেও অনেকে অংশগ্রহণ করেছিলেন। তৃণমূল কংগ্রেসের পাড়ায় পাড়ায় তোলাবাজি, এটা কিন্তু মানুষ ভালো চোখে দেখে না। সেই সমস্ত আমি তো বলছি, তোলাবাজি, দুর্নীতি, চাকরি চুরি, সমস্ত আমরা কত কি বলবো, নারী নির্যাতন, এবং তার সঙ্গে সঙ্গে ভুরি ভুরি মিথ্যে কথা,
বারবার নানা নিয়ে করা মানে বিজনেস সামিট করা হয়েছে, কিন্তু কোনো বিজনেসম্যান আসেনি, মানে বিজনেসম্যান সেভাবে না, বিজনেস সামিট করা হয়েছে অথচ বিজনেসের লোক নিয়ে একদমই আসে। এবার সেই জায়গাটাকে এবার বিজেপির কাছে কিন্তু এটা একটা মানে একটা অগ্নি পরীক্ষার মতো। বিজেপিকে কিন্তু তার মানে ব্যবসা এখানে শিল্প আনতে হবে রাজ্যে। দেখো, ডাবল ইঞ্জিন সরকার হয়ে গেল পশ্চিমবঙ্গে, অর্থাৎ কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার। সুতরাং এই বিজেপি সরকার যে কাজ করবে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। অন্ততপক্ষে আমার মনে হচ্ছে বিজেপি সরকার আসার ফলে খানিকটা পশ্চিমবঙ্গের উন্নতি যে হবে না তা বলে দেওয়া যায় না। এটা আমিও মনে করছি যে বাংলা হয়তো কিছুটা যদি, এবং বাংলার মানুষ যদি এটা ঠিক করে যে প্রতি 5 বছর প্রয়োজনে আমরা দেখবো, বদলে দেওয়ার জায়গা আমাদের হাতে রাখবো, যেটা মানুষ এবার বদলে দিল, একটা 3 বছর 15 বছর সরকারকে ফেলে দিতে পারলো, তার আগে 34 বছর সরকারকে ফেলে দিয়েছে, তাহলে বাংলার মানুষ বুঝিয়ে দিচ্ছে যে আমরা চেষ্টা করলে পারি। এবং এটাই যদি থাকে তাহলে কিন্তু বিজেপি কাজ করবেন বা যে কোনো রাজনৈতিক দল এসে কাজ করবে, এটা বাংলার সাধারণ জনগণের জন্য কিন্তু ভালো বিষয় এসে দাঁড়াবে। কিন্তু একটা প্রশ্ন এখানে আমি করছি আপনাকে, আমি আপনাকে আটকালাম, আমি একটা প্রশ্ন করার জন্য, যে তৃণমূল কংগ্রেস যে সংখ্যাটা নিয়েই থাকুক, চলে যাওয়া, দল বদল করা, এইসব অনেক কিছুই ঘটবে, হয়তো আমরা দেখবো, তার সাক্ষী থাকবো, কিন্তু আমার যেটা বক্তব্য, বিরোধী দলনেত্রী হিসাবে কি মমতা ব্যানার্জি থাকবেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব, তিনি হয়তো দিল্লিতে রাজনীতিতে যাবেন, জাতীয় রাজনীতিতে তিনি অংশগ্রহণ করবেন, এবং জাতীয় রাজনীতিতে মমতার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে চেহারা আমি দেখেছি কালীঘাটে গিয়ে, তাতে আমার মনে একটা দ্বন্দ্বের অবকাশ হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘুরে দাঁড়াতে পারবেন কিনা। 71 বছর বয়স হয়ে গেছে, শরীর আর সাথ দেয় না, সবকিছু মিলে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরাজয়ের ধাক্কা সামলাতে পারবেন কিনা আমার মনে সন্দেহ রয়েছে। তাহলে কি তৃণমূলের ব্যাটন চলে যাবে অভিষেক ব্যানার্জির হাতে? দেখো, অভিষেক ব্যানার্জির হাতে আর ব্যাটন যাবে বলে আমার মনে হয় না। তৃণমূল দলটি অস্তিত্ব থাকবে কিনা তাই নিয়ে আমার মাত্র সন্দেহ রয়েছে কিছু। কারণ তৃণমূল কংগ্রেস, আমি আগেই বলেছি, আরএসএস মনে করে একটি ক্লাব মাত্র। একটি ক্লাব যখন পরাজয়ের ঢুকুটির সামনে পড়ে তখন সেই ক্লাবটি ভেঙে খান খান হয়ে যায়। তাহলে আপনি বলছেন সমস্ত খড়কুটোর মতো উড়ে যাবে আর কি? সমস্ত খড়কুটোর মতো উড়ে যেতে পারে। আমি বিস্মিত হব না যদি দেখি যে তৃণমূল কংগ্রেস বলে আর কিছু নেই। যদি দেখি তৃণমূল কংগ্রেস চলে গেল, তাহলে কিছু নেই। এই সমস্তটা নির্ভর করছে একজনের উপর, দলনেত্রীর উপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তিনি কিভাবে দলকে চালাবেন, এরপর বিরোধী আসনে বসবেন নাকি দিল্লির রাজনীতিতে যাবেন, সেটি তার উপর নির্ভর করছে। তবে সব থেকে বড় কথা, আজকে বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গে নোওয়্যার করে দিল তৃণমূলকে, সেটি কিন্তু উল্লেখযোগ্য ঘটনা। একদম, আমি এটা বলবো যে আপনি যে কথা বলেন, আপনার কথা রেস ধরে আমি এটাও বলবো যে 98 সালে যখন দলটা তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস, তখন বাম রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে দলটা তৈরি করা হয়। সেই জায়গায় এই মমতা ব্যানার্জির যে নেতৃত্ব ভূমিকা, এটা তো অস্বীকার করা যায় না, ওনার যে লড়াই বা ভূমিকা, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। তার মাধ্যমে কিন্তু তৃণমূল কংগ্রেস আজ উজ্জীবিত হয়ে 15টা বছর তারা সরকার চালায়। যদি আগামী দিনে তাদেরকে লড়াই করতে হয়, বাংলা মাটিতে টিকে থাকতে হয়, আবার ফিরে আসার জন্য যদি লড়াই দিতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে আমার মনে হয় সেই মমতা ব্যানার্জি পারে উজ্জীবিত করতে। আমার মনে হয় অভিষেক ব্যানার্জি বা আদার্স কেউ এই শক্তি রাখেন। ওয়ান ম্যান শো হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটি। ওয়ান ম্যান শো এর ব্যাপারটি বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে, ওয়ান ম্যান শো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 71 বছর বয়স হয়ে গেছে, সেটা আমাদের দেখতে হবে। কিন্তু ইতিমধ্যে জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে হিংসার খবর আসছে, কিন্তু কাম্য নয়, এটা একদমই কাম্য না। আমি বলবো যে মেনে নেওয়া উচিত, তৃণমূল কংগ্রেস হার পরাজিত থাকে, মানুষ রায় দিয়েছে, সেখানে ভালো ভোট হয়েছে, মানুষ তার নিজের ভোট দিতে পেরেছে, এটা মানা উচিত। একজন সঠিক রাজনৈতিকবিদ হিসাবে তৃণমূল দল বা রাজনৈতিক দল হিসাবে, তারা বলে তারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উচিত, কেন লড়াই এখনো শেষ হয়নি। দেখুন, সরকার থেকে বামেরাও চলে গেছে, বামেরা এখনো লড়াই করছে, সিট হয়তো নেই তাদের আল্লাহ কথা, কিন্তু লড়াই তো সবাই করছে। বা ধরুন কংগ্রেস একটা রাজনৈতিক ন্যাশনাল পার্টি, কিন্তু নেই আজকে সেভাবে বাংলায় তাদের জায়গা নেই, একমাত্র উত্তরবঙ্গ ছাড়া। একদম তাই। তবুও তারা কিন্তু হিংসার দিয়ে এটাতে আরো মনে হয় তৃণমূল কংগ্রেসকে কিন্তু শূন্যের দিকে নিয়ে মানুষ কিন্তু আরো মানে খারাপ দিকটাই দেখবে। আইবিএ রিপোর্ট এই সম্পর্কে প্রাসঙ্গিক হয়ে যেতে পারে। আইবিএ রিপোর্টে বলা হয়েছে আগামী 3 মাস পশ্চিমবঙ্গে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ, হিংসার রূপ নেবে এবং তার জন্য রক্তপাত হবে প্রচুর, এই কথা তারা বলছে। আমরা চাই না কোনো দলই তাদের প্রতিহিংসার রাজনীতিতে যাক। আমরা চাই সব দল হারকে সমানভাবে নিক, জয়কে সমানভাবে নিক। বিজেপি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লোক পাঠাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে, সেটিকে সুরক্ষার বলয় আনার জন্য। আমার মনে হয় বিজেপি বোধহয় এমন একটা কাজ করবে যে কাজটি দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। বিজেপির পক্ষে বিজেপি সব জায়গাতে সুরক্ষা বলয় তৈরি করবে। দিলীপ ঘোষ ইতিমধ্যেই বলেছেন যে আমরা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করছি, তৃণমূল কংগ্রেস পরাস্ত হচ্ছে, আপনারা মার লাগান।
এই মার লাগানো না না এই রাজনীতি বিষয়টা আমি একদমই পছন্দ না, কারণ আমি বলবো এই জায়গাটায় ইলেকশন কমিশন যেভাবে ভোটটা করেছেন, ইলেকশন কমিশন বলেছে যে ভোটের পরে রেজাল্ট ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে বহু সময়, মানে 2 মাস থাকবে, এরকম একটা কথা আমরা জানতে পেরেছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই মুহূর্তে ইলেকশন কমিশনকে এটা, তাহলে কিন্তু ইলেকশন কমিশন যে আমরা এতক্ষণ ধরে বললাম যে ম্যান অফ দ্য ম্যাচ, তাহলে কিন্তু খেলাটা এখনো শেষ হয়নি। এই ভোট পরবর্তী হিংসা এটাকে কিভাবে কন্ট্রোল করতে পারে নির্বাচন কমিশন, সেটাই কিন্তু সবচেয়ে বড় দেখার বিষয়। এবং আমি বলবো নিশ্চয়ই তারা যেভাবে ভোটটাকে কন্ট্রোল করেছে সেভাবে যেন আমরা আশা রাখবো তারা যেন এটাকেও দমন করতে পারে, এই হিংসা যেন না হয়। ইনফো প্লাস বেঙ্গলের পক্ষ থেকে আমি কনসাল্টিং এডিটর এবং এডিটর ইন চিফ শুভজিৎ দাস আপনাদের কাছে অনুরোধ করছি, ভোটে লাগাম ছাড়া হবেন না। ভোটের ফলাফল যাই হোক না কেন, যে কোনো পার্টি গন্ডগোল করুক না কেন, আপনারা সেই গন্ডগোল প্রতিরোধ করুন, কারণ গন্ডগোলটা কোনো মতেই কাম্য নয়। আমরা চাইব না এই গন্ডগোল প্রতিরোধ হোক, এই গন্ডগোল চলুক, এই গন্ডগোল অব্যাহত থাকুক। আমরা চাই এই গন্ডগোল থেকে মুক্ত হতে। হ্যাঁ, আমিও একমত জয়ন্তদার সঙ্গে যে এটা দেখবেন, আজকে একটা কথা ভালো করে বুঝবেন, সাধারণ যারা কর্মী যে রাজনৈতিক দলই করুক, বিজেপি, তৃণমূল, বাম, কংগ্রেস, আমি একটা জায়গায় পরিষ্কার বলতে চাই মানুষকে, শুভেন্দু অধিকারী কিন্তু কোনোদিন মমতা ব্যানার্জিকে মুখে নানান কথা বলতে পারেন কিন্তু মারতে যাবেন না তেরে। আপনি কেন আরেকজন বিজেপি কর্মীকে মারবেন বা বিজেপি কেন তৃণমূলকে মারবে, এই বিষয়টা কিন্তু ভাববেন। সাধারণ কর্মীরা মারামারি করা, নেতারা কিন্তু কোনোদিন দেখেছেন যে মোহাম্মদ সেলিমকে কাউকে মারছেন, বা কংগ্রেসের শুভঙ্কর সরকারকে কাউকে মারছেন, বা অধীর রঞ্জন চৌধুরীকে কাউকে পিটাচ্ছেন, বা বিজেপির শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং ওদিকে তৃণমূলের কুণাল ঘোষ এরা মারামারি করছেন না? এটা কিন্তু হয় না, মারামারিটা করেন সাধারণ সমর্থক। আমরা চ্যানেলের পক্ষ থেকে ইনফোপালস বেঙ্গল বারবার করে আবেদন করবো, দেখুন রেজাল্ট যা হয়েছে মানুষ দিয়েছে, মানুষের রায় মাথা পেতে নিতে হবে। এবং ভোট পরবর্তী হিংসা আপনারা কেউ ছড়াবেন না, এটাকে সংযত করুন। বাংলা একটা মানে সুন্দর রাজ্য, বাংলা সবসময় সম্প্রীতি দেখেছে, মিল দেখেছে, এই জিনিসটা একবারেই কাম্য নয়। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বারবার এটা অনুরোধ করবো যে আপনারা কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না, বরং আপনারা শান্ত থেকে আনন্দ করুন, মজা করুন, সেটা ভালো লাগবে। আমরা একটা জিনিস বলছি আপনাদের, সেটি হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়। জেলার বিভিন্ন কাউন্টিং সেন্টার থেকে আমাদের কাছে খবর আসছে যে এবার সমস্ত দলতে থাকা সত্ত্বেও তারা বেরিয়ে যাচ্ছে এবং গন্ডগোল হচ্ছে সমস্ত জেলাতে জুড়ে। সেই কারণে আমাদের তৃণমূল বেরিয়ে যাচ্ছে কাউন্টিং সেন্টার ছেড়ে বেরিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তারা পরাজয় স্বীকার করে নিয়েছে আগেই। 192টি আসনে তারা পিছিয়ে রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে ফলাফল কি হতে চলেছে। গেরুয়া ঝড়ে বিদীর্ণ বাংলা, এই মুহূর্তে গেরুয়া ঝড় সাইক্লোন থেকে সুনামির আকার নিয়েছে। এই বিষয়টাই বলতে চাইছেন জয়ন্ত, একটা কথা ভালো উঠে এলো, মানে আপনি বললেন কথাটা, তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ, বা ধরুন আমি কিছুটা যদি বলি বাম বা কংগ্রেসের মধ্যে, এদের মধ্যে না বাম, কংগ্রেস, বিজেপি একটা শৃঙ্খলা দেখা যায়, একটা রেজিমেন্টেশন দেখা যায়, একটা ক্লাব, তৃণমূল একটা ক্লাবের ভূমিকা। মানে দেখুন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী যিনি, মমতা বন্দ্যোপাধ্যায়, দুদিন আগে আমরা আমাদের চ্যানেলেও ছেড়েছিলাম, গতকাল বা তার আগের দিন ছেড়েছিলাম, যেখানে উনি আবেদন করেন যে কোনো কাউন্টিং এর কেউ যতক্ষণ না আমি প্রেস কনফারেন্স করবো ততক্ষণ কেউ ছেড়ে বেরাবে না, কোনো প্রার্থী বা কোনো এজেন্ট, কাউন্টিং এজেন্ট বেরাবে না। সেটা না মানা মানে এটা তো মানে খুবই বাজে জিনিস না? ইতিমধ্যে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, বিজেপিতে যোগ দিচ্ছেন বহু তৃণমূল নেতা, এবং তারা সেই বিষয়টা আপনাদের পরবর্তী পর্বে আমরা জানাবো। তবে বিজেপি যে মুহূর্তে জিতছে সেই মুহূর্তে তৃণমূল নেতারা ঢল নেমেছে সেদিকে যাওয়ার। বিজেপি তাদের গ্রহণ করবে কিনা সেটা ভবিষ্যতের কথা। তবে আপাতত যে অবস্থা রয়েছে সেই অবস্থা আপনাদের জানালাম। বাংলার পালস বলতে বুঝতে অসুবিধা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কথা জানিয়ে ইনফোপালস বেঙ্গলের এই অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। আমি এবং শুভজিৎ দাস আপনাদের নমস্কার জানাচ্ছি। পরবর্তী পর্বে আবার আমরা আসবো। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।